বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মূলধন নির্ণয় সম্পর্কে একতরফা দাখিলা পদ্ধতির। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি ধরতে গেলে দ্বিতীয় ধাপ, যেটাকে আমরা বুঝাই লাভ লোকসান বিবরণী। আর এই লাভ লোকসান বিবরণী করতে গেলে আমাকে কিছু জিনিস মনে রাখার দরকার রয়েছে, যেগুলো নিয়ে আমি পাশে লিখে রেখেছি। আমরা এগুলো নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। তার আগে আমি এখানে দুটি শব্দ ব্যবহার করেছি, একটি হচ্ছে বাম পাশ অথবা নিচে, আরেকটি হচ্ছে ডান পাশ অথবা উপরে। এই দুটি আমি কেন ব্যবহার করেছি? কারণ একতরফা দাখিলা পদ্ধতির লাভ লোকসান বিবরণী আমরা এখন বর্তমানে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতির দুইটি দিক থাকে, এক দিককে আমরা বাম পাশ বলি, আরেক দিককে আমরা ডান পাশ বলি। সেই জন্য আমি এখানে বাম এবং ডান পাশ উল্লেখ করেছি, অর্থাৎ উপরে যে বিষয়গুলো আছে সেগুলো সনাতন পদ্ধতিতে বাম পাশে বসবে এবং নিচের বিষয়গুলো বসবে ডান পাশে। আর আধুনিক পদ্ধতিতে আমরা জানি যে কোনো পাশ থাকে না, ছকটি শুধুমাত্র বিবরণ, টাকা টাকা একটি পাশই থাকে। তো সেক্ষেত্রে আমরা হিসাবগুলোকে উপরে নিচে সাজিয়ে থাকি। তো সেজন্য আমি এখানে উপরে এবং নিচে শব্দটি উল্লেখ করেছি, অর্থাৎ আমার এই বিষয়গুলো আধুনিক ছকের নিচে বসবে এবং এই বিষয়গুলো আধুনিক ছকের উপরে বসবে। যাই হোক, আমরা এগুলো অঙ্ক করতে গেলেই বুঝবো। আজকে আমি মূলত সনাতন ছক নিয়ে আলোচনা করব। আমরা বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে থাকি। প্রথমে হচ্ছে প্রারম্ভিক মূলধন, তারপরে হচ্ছে অতিরিক্ত মূলধন, এরপরে খরচসমূহ। আমি ব্রেকেটের সমন্বয় শব্দটা উল্লেখ করেছি। কেন করেছি? তার কারণ হচ্ছে খরচসমূহ যেগুলো আসবে ওগুলো শুধুমাত্র সমন্বয় থেকে আসবে, অন্য কোথাও থেকে আসবে না। বকেয়া খরচের ক্ষেত্রেও সেম, অগ্রিম আয়ের ক্ষেত্রেও সেম, যে এগুলো যদি সমন্বয়ে থাকে দেন আমরা লাভ লোকসানে বসাবো, অন্যথায় আমরা লাভ লোকসানে বসাবো না। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো বাম পাশ ডান পাশ না বুঝে যদি আমরা কোনো তথ্য দিয়ে বুঝতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো বাম পাশ বা নিচে সাধারণত খরচ যেগুলোকে বোঝায় সেগুলো বসবে। প্রশ্ন যে খরচ কি আপনার দোতরফা দাখিলা পদ্ধতির মতন কি না? না, একতরফা দাখিলা পদ্ধতি আর দোতরফা দাখিলা পদ্ধতির মধ্যে পার্থক্য একটা জায়গায় রয়েছে। সবচেয়ে বড় পার্থক্য যেটা বলবো, যে আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যবসায়িক চিন্তা করি, অর্থাৎ ব্যবসার দিক থেকে চিন্তা করি। মালিককে আমরা আলাদা সত্তা ধরি, মালিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, মালিক আমরা আলাদা সত্তা হিসেবে আমরা কাজটা করে থাকি। আমরা হিসাব রাখি মূলত ব্যবসায়ের, কিন্তু একতরফার ক্ষেত্রে আমরা হিসাব রাখি হচ্ছে মালিকের। অর্থাৎ মালিকের কাছে কিছু আসলে সেটি আয়, মালিক থেকে কিছু চলে গেলে সেটি ব্যয়। তো সেদিক থেকে একটা জিনিস চিন্তা করে দেখেন, প্রারম্ভিক মূলধন কাকে বলে? বছরের শুরুতে বা ব্যবসার শুরুতে মালিক যে জিনিসটি ব্যবসায় খাটিয়ে থাকেন বা বিনিয়োগ করে থাকেন, তার মানে মালিক থেকে টাকা চলে যাচ্ছে, এটা এক ধরনের ব্যয়, তাই এটা ব্যয়ের পাশে বসছে। অতিরিক্ত মূলধনটা কি? যদি ব্যবসায়িক প্রয়োজনে পরবর্তীতে আবারও মালিক কি করে থাকে? বিনিয়োগ করে থাকে, তার মানে আবারও মালিকের থেকে টাকা চলে যাচ্ছে, তো তার মানে এটাও আমার জন্য কি? ব্যয়, তাই এটাও ব্যয়ের পাশে আসছে। দেন খরচ সমূহ, এখানে তো বলাই আছে খরচ, তাই এটি খরচের পাশে আসছে। দেন হচ্ছে বকেয়া খরচ। আপনারা জেনে রাখবেন, বকেয়া খরচ খরচকে বৃদ্ধি করে, বকেয়া খরচ খরচকে বৃদ্ধি করে, আর খরচকে বৃদ্ধি করার মানে হচ্ছে খরচ সৃষ্টি হচ্ছে, তাই এটিও খরচের পাশে বসছে। এখন ম্যাক্সিমামের কনফিউশন থাকে মূলত অগ্রিম আয়। এখানে আয়ের কথাটা কেন আসছে? কারণ আমাদের বেসিক্যালি একতরফা দাখিলা পদ্ধতি অঙ্ক করার সময় আপনি নির্দিষ্টভাবে কোনো আয় হিসাব পাবেন না, তো সেজন্য যোগ বা বিয়োগ করার কোনো অপশন থাকবে না। তো সেক্ষেত্রে আমরা জানি বকেয়া যোগ অগ্রিম বিয়োগ, তো সেক্ষেত্রে আমাকে অগ্রিম আয়কে আয় থেকে বাদ দিতে হবে। তো যেহেতু এখানে নির্দিষ্ট কোনো আয় থাকে না, আমরা যেহেতু বাদ দিতে পারবো না, তাই সেজন্য আমরা বিপরীত দিকে বসাই। অর্থাৎ একটা কমন সেন্স থেকে আমরা বলতে পারি, আয় কমে যাওয়া মানে হচ্ছে ব্যয় বেড়ে যাওয়া, আয় কমে যাওয়া মানে হচ্ছে ব্যয় বেড়ে যাওয়া। অগ্রিম আয় যেহেতু আয়কে কমিয়ে দিচ্ছে, তার মানে ব্যয় বেড়ে যাচ্ছে, বিধায় আমরা এটাকে ব্যয়ের পাশে পাঠিয়ে দিচ্ছি, এক নম্বর। দেন আমরা যদি এবার আসি নিচের দিকে, যদি আসি, অর্থাৎ যেগুলো উপরে বসবে আধুনিক ছকে এবং সনাতন ছকের ডান পাশে যেগুলো বসবে সেগুলোর ক্ষেত্রে আসি। সমাপনী মূলধন। সমাপনী মূলধন জিনিসটি কি? সমাপনী মূলধন হচ্ছে বছর শেষে মালিক যেটা বুঝে নেয়, অর্থাৎ মালিক যেটা পাওনা থেকে যায়, তার মানে মালিকের এটা আসার কথা আয়, তাই এটা অবশ্যই আপনার কোন পাশে বসবে? আয়ের পাশে বসবে। উত্তোলন কাকে বলে? মালিক কারবার থেকে যা কিছু নিয়ে যায়, মালিক নিয়ে যায় মানে হচ্ছে মালিক পাচ্ছে, তার মানে এটাও একদিক থেকে আয়, তাই এটা আয়ের পাশে বসছে। দেন আয় সমূহ তো অবশ্যই বসবে, ওই একই সমন্বয়ে থাকলে বসবে, আর নয় আদারওয়াইজ বসবে না। দেন হচ্ছে বকেয়া আয় সমূহ, ওই আবারও বলেছি বকেয়া যেহেতু বৃদ্ধি করে, তার মানে আয়ের বকেয়া আয়কে বৃদ্ধি করবে, তাই এটা অবশ্যই আয়ের পাশে বসবে, তাও শর্ত হচ্ছে সমন্বয়ে থাকতে হবে। দেন হচ্ছে অগ্রিম ব্যয় সমূহ। অগ্রিম ব্যয় ওই একই রুলস, অগ্রিম ব্যয়কে যেহেতু হ্রাস করছে, তার মানে আয়কে বাড়িয়ে দিচ্ছে,
যেহেতু নির্দিষ্ট কোনো ব্যয় থাকবে না, ব্যয় থেকে যেহেতু আমরা বাদ দিতে পারবো না, তাই এটা আমরা বিপরীত দিকে অর্থাৎ আয়ের দিকে পাঠিয়ে দিচ্ছি। কারণ ব্যয় থেকে বাদ যাওয়া মানে হচ্ছে ব্যয় হ্রাস, আর ব্যয় হ্রাস পাওয়া মানে হচ্ছে আয় বৃদ্ধি। তো আমরা সরাসরি আয়ের পাশে পাঠিয়ে দিচ্ছি। ওই একই শর্ত, অবশ্যই সেটা কি সমন্বয়ে থাকতে হবে। যাই হোক, আমরা তো মুখে অনেক ডায়লগ মারতে পারি, কিন্তু বললেই আমরা সব কিছু বুঝতে পারি না। তাই এই কথাগুলোকে আমরা খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি একটি নমুনা প্রশ্ন থেকে অঙ্ক করিয়ে দেখাবো, যাতে আমরা খুব সহজে প্রত্যেকটি তথ্য সম্পর্কে একটা সম্যক জ্ঞান পাই। আসেন প্রশ্নটি সম্পর্কে আমরা একটু খেয়াল করি। প্রথমে নমুনা প্রশ্নের মধ্যে আমরা জানি একতরফার মধ্যে কিছু তথ্য দেওয়া থাকে, সেগুলোর ক্ষেত্রে প্রথমে কিছু ব্যালেন্স দেওয়া থাকে। এগুলো হচ্ছে ব্যালেন্স, যেগুলো থেকে আমরা মূলধন নির্ণয় করি, গত ক্লাসে আমি বলেছিলাম। আর অন্যান্য তথ্য বলতে আমরা সমন্বয়কে বুঝি। তবে আপনাদের একটা জেনে রাখা ভালো, যারা আপনার 9-10-এ কমার্সে ছিলেন তারা জানেন, যারা সায়েন্স থেকে আসছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, তাই আমি বলে দিচ্ছি যে আমাদের সমন্বয় কিন্তু দুই ধরনের হয়। একটি হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যে এটি সমন্বয়, আরেকটি সরাসরি দেওয়া থাকে, যেটা এখানেও দেওয়া আছে। এখন আমরা কেমনে বুঝবো কোনটার মধ্যে সমন্বয়? যেমন একটা জিনিস খেয়াল করুন, আমরা এই প্রশ্নের মধ্যে 10% ঋণ, এখানে যে টাকাটা দেওয়া আছে এটি কিন্তু 10%-এর টাকা না, এটা ঋণের টাকা। তো সেক্ষেত্রে এই 10%কে একটি সমন্বয় হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক সেম 10% বিনিয়োগ, এটাও কিন্তু বিনিয়োগের টাকা, কিন্তু সুদের টাকা নয়। তার মানে এখানে একটি সমন্বয় আছে হিসেবে আমাকে ধরে নিতে হবে। আর আরেকটি অর্থ হচ্ছে যেটা আমাকে আলাদাভাবে দেওয়া থাকবে, তার মানে সমন্বয়টা আপনাকে বুঝে নিতে হবে। তাই আমি এখানে যে সমন্বয় ইউজ করছি, আপনার এখানে ভিতরে যে সমন্বয় থাকবে না তার কথা কিন্তু নাই, এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে, যেগুলো আমরা অঙ্ক করতে করতে ডিটেলস জেনে যাব। আপাতত আমি আমার পড়ায় আসি। সেক্ষেত্রে আমরা জানি এখান থেকে আমাকে মূলধন নির্ণয় করতে হবে। আমাদের আজকে যেহেতু মূলধন নির্ণয় করাটা আলোচনার বিষয় না, তাই আমি আগে থেকে মূলধনটা নির্ণয় করে রেখেছি, কারণ আমরা জানি এখান থেকে দুই ধরনের মূলধন পাই। একটি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আরেকটি হচ্ছে সমাপনী মূলধন, যেটা আমি আগে থেকে নির্ণয় করে রেখেছি। আপনারা চাইলে গত ক্লাসটি দেখে একবার ট্রাই করে দেখতে পারেন যে এই মূলধনটা আসে কিনা। আশা করি এটিই আসবে। দেন আমরা এবার আসি। এখন আমার প্রথমত অঙ্কটা করতে গেলে লাগছে হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়েছি কিনা দেখি। আমরা প্রারম্ভিক মূলধন পেয়েছি হচ্ছে 92,000 টাকা। তাহলে আমরা কোন পাশে বসবে? এখানে লেখা আছে কিন্তু বাম পাশ। আর যদি আধুনিক ছক হতো তাহলে আমরা নিচে লিখতাম। তো যেহেতু এখানের মধ্যে উপরে বা নিচে শব্দ নেই, তাই সেক্ষেত্রে আমরা উপরের কথা চিন্তা করে আর নিচের কথা চিন্তা না করে বাম পাশটি দেখি। বাম পাশ মানে হচ্ছে আমার এই পাশটি। তাই প্রথমে এখানে আসবে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন। আর যেটা নির্ণীতভাবে এসেছে হচ্ছে 92,000 টাকা। আমি 92,000 টাকা লিখে ফেলবো। আচ্ছা, এরপরে আমাকে দেখতে হবে যে কোনো অতিরিক্ত মূলধন আছে কিনা পুরো প্রশ্নের মধ্যে। তো আমি যেহেতু প্রশ্নটি রেডি করেছি আমি জানি, তবে আপনার পুরো প্রশ্নটি পড়ে খেয়াল করবেন যে এখানে একটি শব্দ লেখা আছে, একটি মেশিন ক্রয় 20,000 টাকা। এই মেশিনটা কিনেছে, এখন কিন্তু অতিরিক্ত মূলধন হয়নি, কারণ আমি বলেছি অতিরিক্ত মূলধন হচ্ছে পরবর্তীতে যদি মালিক কোনো টাকা বিনিয়োগ করে থাকে। তো সেক্ষেত্রে 20,000 টাকা, যার অর্ধাংশ মানে অর্ধেক মালিক কর্তৃক প্রদত্ত। তার মানে মেশিনের সম্পূর্ণ টাকা কিন্তু কারবার দেয়নি, মালিক দিয়েছে অর্ধেক। তাহলে অর্ধেক টাকাটা মালিক যেহেতু দিয়েছে, তাই এটা আমার জন্য অতিরিক্ত মূলধন। তার মানে 20,000 টাকার অর্ধেক হচ্ছে 10,000 টাকা। তাই আমরা অতিরিক্ত মূলধন পাচ্ছি 10,000 টাকা। অতিরিক্ত মূলধন আমরা পাচ্ছি 10,000 টাকা। দেন আমরা এটা লিখে ফেললাম। এরপর আমার শর্ত অনুযায়ী আছে খরচ। আমার এই অঙ্কের মধ্যে কোনো খরচ আছে কিনা দেখতে হবে। প্রথমে আমরা সমন্বয়গুলো একটু দেখি, কারণ এখানে লিখে দিয়েছে হচ্ছে সমন্বয়। তাই আমার একটি মেশিন, এটা আমার জন্য সম্পদ, এটা আমার জন্য খরচ না। যদি এটা যেন টাকা চলে গিয়েছে তবে অরিজিনালি খরচ না, এটা আমার জন্য সম্পদ। দেন মালিক কর্তৃক প্রদত্ত, এটাও না। অবচয়, অবশ্যই অবচয় কাকে বলে? কোনো সম্পত্তি ব্যবহার করার ফলে যে ক্ষয়টি হয় বা যে মূল্য হ্রাসটি পাই সেটাকে আমরা অবচয় বলি। এটা এক ধরনের ব্যয়, তাই অবচয় অবশ্যই আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই 10% আমরা কোনটার উপর বার করবো? কারণ এখানে আসবাবপত্রের মূল্য কয়েকটি দেওয়া আছে, 20,000 টাকা দেওয়া আছে, 25,000 টাকা দেওয়া আছে। আমরা কোনটার উপর ধরবো? এই ক্ষেত্রে সোজা কথায় বলি, যদি একতরফাতে যদি আপনাকে কোনো পার্সেন্টেজ করতে হয়, অর্থাৎ শতকরা হার করতে হয়, তাহলে সেক্ষেত্রে সবসময় প্রারম্ভিকটার উপর ধরবেন। কোনটার উপর ধরবেন? প্রারম্ভিকটার। এরপরে যদি কোনো ডিফারেন্ট থাকে, যেমন খেয়াল করেন এটা প্রারম্ভিকে 40, এটাতে 20, এটাতে 60, এটাতে 70, এটাতে 20, এটাতে 25, এই ধরনের যদি কোনো ডিফারেন্ট থাকে, তাহলে ডিফারেন্ট অংশটার অর্থাৎ পরিবর্তনকৃত অংশটার, যেমন এটার মধ্যে পরিবর্তনের অংশ হচ্ছে 20,000 টাকা, এটার মধ্যে হচ্ছে 10,000 টাকা, এটার মধ্যে 5,000 টাকা। এই পরিবর্তন অংশটার যদি কোনো তারিখ বা সময় দেওয়া থাকে, আবারও বলছি, এর পরিবর্তিত অংশটা যদি কোনো তারিখ বা সময় দেওয়া থাকে, তাহলে সেই সময়ের উপর পার্সেন্টেজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এর জন্য এখানে আসবাবপত্রের অবচয়টা দিয়েছি।
অবচয় 10%, আসবাবপত্র নতুন ক্রয় বছরের মাঝামাঝি। আমার প্রথমে ছিল 20,000 টাকা, পরে এসেছে 25,000 টাকা, তার মানে এখানে নতুন এসেছে কত টাকার? 5,000 টাকার। তো সেক্ষেত্রে বলছে নতুন ক্রয় বছরের মাঝামাঝি, তার মানে যে 5,000 টাকাটা এসেছে সেটা বছরের মাঝামাঝি সময়ে এসেছে। তাহলে এটার অবচয় আমরা কিভাবে বার করব? অবচয় আমার বলেছে কত পার্সেন্ট? 10%। আমার 20,000 টাকা ছিল বছরের প্রথম থেকে, আমার 20,000 টাকা ছিল বছরের প্রথম থেকে, তাই 20,000 টাকার উপর আমরা সরাসরি 10% করে ফেলবো। তাহলে হচ্ছে আপনার 2,000 টাকা। দেন যে বাড়তি 5,000 টাকা সেটার ব্যাপারে সময় দেওয়া ছিল, তাই আমি এটার উপরও করতে হবে। তাহলে আমার 5,000 টাকার উপর করতে হবে, সময় দেওয়া না থাকলে করতে হতো না, কিন্তু সময় দেওয়া থাকাতে করছি 10%। কিন্তু এটা কিন্তু পুরো বছর না, বলেছে বছরের মাঝামাঝি। আর বছরের মাঝামাঝি মানে হচ্ছে হাফ, বছরের মাঝামাঝি মানে হচ্ছে হাফ। তার মানে আপনার 5,000 টাকা 10% হচ্ছে 500 টাকা, 500 টাকা হচ্ছে 250 টাকা, তার মানে হচ্ছে 2,250 টাকা হচ্ছে আমার অবচয়। আবারও বলছি, একতরফা দাখিলা পদ্ধতিতে যদি কোনো শতকরা হার বার করতে হয়, আবারও বলছি শতকরা হার যদি বার করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ধরতে হবে প্রারম্ভিকটার উপর। কিসের উপর? প্রারম্ভিকের উপর। অর্থাৎ এখানে প্রারম্ভিক কেমনে বুঝছি? 2018, 2019, যেহেতু আমরা জানি প্রারম্ভিক মানে হচ্ছে প্রথমে, সমাপনী মানে হচ্ছে শেষে। এখানে প্রথম বছর হচ্ছে 18, দ্বিতীয় বছর হচ্ছে কি 19, তার মানে এটাই হচ্ছে প্রারম্ভিক তথ্য। তার মানে আমরা এখানে যদি কোনো পার্সেন্টেজের কিছু বার করতে হয়, তাহলে আমরা এই টাকাটার উপর ধরবো। এখন যদি পরবর্তী সেটা পরিবর্তন হয়, অর্থাৎ যদি আপনার সমাপনীতে কোনো টাকা পরিবর্তন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব ওই পরিবর্তিত টাকার উপর কোনো সময় দেওয়া আছে কিনা। যেমন এই যে 40, 20, 60, 70, এখানে 40 থেকে 20,000 টাকা, মানে 20,000 টাকা কমে গিয়েছে। এখানে 60 থেকে 70 অর্থাৎ 10,000 টাকা বেড়ে গিয়েছে। এখানে 20 থেকে 25 অর্থাৎ 5,000 টাকা বেড়ে গিয়েছে। এই বাড়তি টাকাটা বা কম টাকাটা যদি কোনো সময় দেওয়া থাকে, তাহলে আমাকে অবশ্যই শতকরা হার বার করার সময় ওই বাড়তি টাকাটার উপর সময় অনুযায়ী ধরতে হবে। কি অনুযায়ী ধরতে হবে? সময় অনুযায়ী। আর যদি দেওয়া না থাকে, সময় যদি দেওয়া না থাকে, আমি শুধু প্রারম্ভিকটার উপর ধরবো। কোনটার উপর ধরবো? প্রারম্ভিকটার উপর। আমার এখন যেই শতকরা হারটা করতে হচ্ছিল সেটা আসবাবপত্রের উপর করতে হচ্ছিল। আসবাবপত্র দেওয়া আছে প্রথমে 20,000 টাকা, পরে দেওয়া আছে 25,000 টাকা। যে বাকি 5,000 টাকা ছিল সেটার সময় আমাকে দেওয়া ছিল যে বছরের মাঝামাঝি, তাই আমাকে ওইটার উপর বার করতে হয়েছে। আর বার করতে হয়েছে বিদায় আমি হাফ ধরেছি, পার্সেন্টেজ কিন্তু ঠিক রয়েছে। তাহলে আমার টোটাল অবচয় পাচ্ছি 2,250 টাকা। এটা যেহেতু আমার জন্য খরচ, তাই আমি অবচয় লিখে ফেললাম 2,250 টাকা গেল। দেন পরেরটাই আসি। পরেরটা হচ্ছে বলছে বকেয়া খরচ সমূহ। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকের একটা ডাউট রয়ে গেছে। গত ক্লাসে আমি একটি কমেন্ট পেয়েছি, তো সেক্ষেত্রে আমি বলছি মনে রাখবেন আমাদের মূলধন নির্ণয় করার সময় কতগুলো বকেয়া বেতন বা বকেয়া উপহারা থাকে, যেগুলো আমার জন্য সম্পদ অথবা দায়। যেমন বকেয়া বেতন আমার জন্য দায়, বকেয়া উপহার আমার জন্য কি সম্পদ। কিন্তু এগুলো যেহেতু মূলধন নির্ণয় করার সময় অর্থাৎ প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার সময় চলে এসেছে, অর্থাৎ অলরেডি এই টাকাটার সাথে, অর্থাৎ আমি যে মূলধন নির্ণয় করেছি সেই টাকার সাথে অলরেডি অ্যাডজাস্টেড হয়ে গিয়েছে, তাই সেজন্য এই বকেয়া বেতন বা উপহারা কখনোই লাভ লোকসান বিবরণীতে আসবে না। তার মানে মূলধন নির্ণয় করার সময় সরাসরি ব্যালেন্স দেওয়া কোনো বকেয়া বা অগ্রিম যদি চলে আসে, সেটি কখনো লাভ লোকসানে আসবে না। লাভ লোকসানে শুধুমাত্র আসবে সমন্বয়েরগুলা। কোনগুলো? সমন্বয়গুলো, যেগুলো এখনো অ্যাডজাস্টেড করা হয়নি। কেন? গত ক্লাসের কমেন্টে একজন আমাকে বলেছিল কিছু বকেয়া দেখা যায় মূলধন নির্ণয় আসে, লাভ লোকসান আসে না। আবার কিছু বকেয়া বা অগ্রিম লাভ লোকসান আসে, কোথায় আসে না? মূলধনে আসে না। এটা আসলে তেমন কঠিন কিছু না। সোজা কথায় যদি ব্যালেন্সে দেওয়া থাকে, অর্থাৎ মূলধন নির্ণয় করার সময় যদি বকেয়া বেতন বা বকেয়া উপহারা, অগ্রিম বেতন বা অগ্রিম উপহারা যদি দেওয়া থাকে, সেগুলো যেহেতু মূলধনের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, তাই পুনরায় সেটা আর কোথায় আসে না? লাভ লোকসান বিবরণীতে আসে না। সমন্বয়গুলো যেহেতু এখনো অ্যাডজাস্ট হয়নি, তাই সেজন্য আমাকে এগুলো নির্ণয় করতে হবে। তাই আমাকে দেখতে হবে মূলধনের সাথে অ্যাডজাস্টের বাইরে, অর্থাৎ এর বাইরে সমন্বয়ের মধ্যে কোনো বকেয়া বা অগ্রিম আছে কিনা। প্রথমে বকেয়া খরচ আমরা দেখি। একটি মেশিন ক্রয় করেছে, এখানে কোনো বকেয়া নেই। অবচয় কোনো বকেয়া নেই। অগ্রিম ভাড়া, অগ্রিম হচ্ছে পড়ছে যেহেতু অগ্রিম,
এখানে অগ্রিম আয়ের কথা বলা হয়েছে, কিন্তু ভাড়া আমার জন্য আয় না, ভাড়া আমার জন্য ব্যয়, তাহলে এটা আসবে না। দেন আমাকে বলছে বকেয়া প্রদত্ত কমিশন, প্রদত্ত কমিশন তার মানে হচ্ছে ব্যয়, এখানে বকেয়া ব্যয়ের কথা বলেছে এবং এটা সমন্বয়ে আছে, তাই এটা অবশ্যই এখানে আসবে। বকেয়া প্রদত্ত কমিশন কত টাকা ছিল? প্রদত্ত কমিশন ছিল 1000 টাকা, আমি এখানে 1000 টাকা বসিয়ে দিব। আর এখানে একটা বকেয়া বেতন ছিল যেটা আমার জন্য ব্যয়, যেটা আমার জন্য কি ছিল? ব্যয় ছিল, কিন্তু এটি এখানে আসবে না কারণ এটা অলরেডি মূলধনের সাথে অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে। আচ্ছা, পরে আমার যেটা আছে ও আপনার বকেয়া প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন আমার জন্য আয়, যেহেতু বকেয়া আয় এখানে নেই, তাই এটা বাম পাশে আসবে না। দেন হচ্ছে অগ্রিম শিক্ষানবিশ সালামি, আমরা জানি শিক্ষানবিশ সালামি আয়, আর এখানে অগ্রিম আয়ের কথা বলা হয়েছে, তাই অবশ্যই এখানে এটি আসবে, অগ্রিম শিক্ষানবিশ সালামি। আর অগ্রিম শিক্ষানবিশ সালামি দেওয়া আছে 2000 টাকা, তাই আমি 2000 টাকা দিয়ে দিব। তাহলে আমার এখানের মধ্যে এন্ট্রিটা বসে গিয়েছে। এখন আমাকে দেখতে হবে, কারণ আমি বলেছিলাম সমন্বয় কয় ধরনের, একটা অবশ্যই আপনার সরাসরি দেওয়া থাকবে, আরেকটা আমাকে বুঝে নিতে হবে। এখন আমি এই অঙ্কের মধ্যে যেয়ে দেখলাম দুইটা সমন্বয় আছে মনে হচ্ছে, তো আছে কি না দেখি। এই শতকরা হার থাকলে প্রারম্ভিকে যদি কোনো টাকা থাকে, আবারও বলছি শতকরা হার থাকা অবস্থায় ওই হিসাবটার কোনো টাকা যদি প্রারম্ভিকে থাকে সেটা অবশ্যই সমন্বয়, অন্যথায় যদি এখানে না থাকতো তাহলে এটার কোনো সমন্বয় ছিল না। এখন যেহেতু এটার ছিল, তাই অবশ্যই এখানে সমন্বয় আছে, আমাকে ধরে নিতে হবে। তার মানে একটু খেয়াল করেন, যদি মূলধন নির্ণয়ের ক্ষেত্রে যে ব্যালেন্সগুলো দেওয়া থাকে সে ব্যালেন্সে যদি কোনো শতকরা হার থাকে এবং সেই হিসাবটার যদি প্রারম্ভিকে টাকা থাকে, তাহলে ধরে নিতে হবে ওটির সমন্বয় আছে, ওটার অবশ্যই কি আছে? সমন্বয় আছে। তো যেহেতু প্রারম্ভিকে ছিল, এটির অবশ্যই সমন্বয় আছে। কিন্তু টাকা দুটি এবং ডিফারেন্ট, একই টাকা না, টাকা ডিফারেন্ট। যেমন এটাতে 40, এখানে আছে 20, এখানে হচ্ছে 60, এখানে কত? 70। যেহেতু ডিফারেন্ট, তাহলে আমাকে দেখতে হবে ডিফারেন্ট টাকাটা কোনো সময় এখানে দেওয়া আছে কি না। এখানে আপনার 40 থেকে 20 অর্থাৎ 20,000 টাকা কমে গিয়েছে, এখানে সেই 20,000 টাকার বিষয়ে কিছু বলা নাই এবং এখানেও বলা নেই। দেন 60 থেকে 70 হয়ে গিয়েছে, 10,000 টাকা বেড়ে গিয়েছে, এই 10,000 টাকার কোনো তথ্য এখানে দেওয়া নাই বা সময় দেওয়া নাই, সেজন্য আমি এই টাকাগুলোর দিকে তাকাবো না। আমার সমন্বয় শুধুমাত্র আমি 40 এবং 60-এর উপর করবো। তো সেক্ষেত্রে আমি 40 এবং 60-এর উপর করতে গেলে আমাকে পার্সেন্টেজ দেখতে হবে। প্রথমত আমি দেখি ঋণের সুদ এবং বিনিয়োগের সুদ, পার্সেন্টেজ মানে হচ্ছে সুদ। তো ঋণের সুদ আমার জন্য কি? ঋণের সুদ আমার জন্য ব্যয়, বিনিয়োগের সুদ আমার জন্য কি? বিনিয়োগের সুদ আমার জন্য আয়। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ব্যয়ের পাশ করছি, তাহলে আমার বিনিয়োগের সুদ আসবে না, ঋণের সুদ আসবে। তো ঋণের সুদ বার করতে গেলে আমাকে অবশ্যই ঋণের টাকাটা লাগবে এবং বলেছি প্রারম্ভিকটা 40,000 টাকা। দেন কত পার্সেন্ট বলেছে? 10%, এবং হবে 4,000 টাকা। বাকি যে 20,000 টাকার গন্ডগোল ছিল সেটার কিছুই আমাকে করতে হবে না বা এটা নিয়ে আমার টেনশন করতে হবে না, কারণ বাকি 20,000 টাকার কোনো সময় আমাকে পরবর্তীতে বা আগে দেওয়া হয়নি। যদি হতো তাহলে একটু ক্রিটিক্যালে যেত, যেটা আমরা পরবর্তীতে অঙ্ক করার সময় একটা দুইটা করব, তখন ক্লিয়ার হয়ে যাবে। তার মানে শর্ত হচ্ছে যদি সময় দেওয়া না থাকে এবং প্রারম্ভিকে টাকা থাকে, শুধু প্রারম্ভিকের উপরই করব, বাকি টাকাটা চেঞ্জ হোক না হোক আমার দেখার বিষয় না। তাহলে আমরা লিখে ফেলি ঋণের সুদ। ঋণের সুদ আমরা পেলাম হচ্ছে 4,000 টাকা। দেন তাহলে আমার এখানের মধ্যে খরচের সাইড আপাতত শেষ, আমরা কারণ আর কোনো সমন্বয় পাচ্ছি না, কারণ এটা হচ্ছে আমার জন্য আয়। আচ্ছা, এবার আসবো আমরা ডান পাশে। ডান পাশে আমার জন্য আয়ের পাশ বসবে। ডান পাশে প্রথমে আমার যেটা বসে সেটা হচ্ছে সমাপনী মূলধন, যেটা আমি আগেই নির্ণয় করে রেখেছি, গত ক্লাস থেকে আপনারা দেখে জিনিসটি করে দেখতে পারেন। তাই আমি প্রথমে সমাপনী মূলধন করছি। সমাপনী মূলধন আমার জন্য হচ্ছে 1,53,000 টাকা। তারপর আসবে আমার জন্য উত্তোলন। আমার এই অঙ্কের মধ্যে উত্তোলন আছে কিনা দেখতে হবে। উত্তোলন মানে হচ্ছে মালিক যদি কোনো কিছু নিয়ে যায়, পুরো প্রশ্নটা পড়লে দেখবেন এমন কোনো লেনদেন নেই যেটার কারণে মালিক কিছু নিয়ে যাচ্ছে, তাই এখানে উত্তোলন আসবে না। দেন হচ্ছে আয় সমূহ। আচ্ছা, আমার এই অঙ্কের মধ্যে কোনো আয় আছে কিনা সেটা দেখতে হবে। অবশ্যই একটি আয় ছিল, সেটা হচ্ছে এই 10% বিনিয়োগ, কারণ প্রারম্ভিকে যেহেতু টাকা আছে তাহলে এটা অবশ্যই সমন্বয়। আর আমি বলেছি সমন্বয়, আয়ের সমন্বয় অবশ্যই এখানে আসবে, আয়ের সমন্বয় অবশ্যই এখানে আসবে। তাই সেক্ষেত্রে আমার 10% বিনিয়োগের প্রারম্ভিক টাকা যেহেতু আছে, আর পার্সেন্টেজ মানে হচ্ছে সুদ, বিনিয়োগের সুদ আমার জন্য আয়, তাহলে এটা অবশ্যই এখানে আসবে, বিনিয়োগের সুদ।
বিনিয়োগের সুদ। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা, কত টাকা। এই ক্ষেত্রেও একটু ডিফারেন্ট আছে, এখানে আছে 60,000 টাকা, এখানে আছে 70,000 টাকা। আমাকে দেখতে হবে বাকি 10,000 টাকার ব্যাপারে কোনো সময় দেওয়া আছে কিনা। এখানে কোথাও ওই 10,000 টাকার ব্যাপারে কোনো তথ্যই দেওয়া নাই, সময় তো দূরে থাক। যেহেতু কোনো সময় দেওয়া নাই, তাই ওই 10,000 টাকা দিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আপনি শুধু প্রারম্ভিকটি নিয়ে চিন্তা করবেন, অর্থাৎ আপনার 60,000 টাকার 10%, তার মানে 6,000 টাকা আমার বসে গেল। দেন এরপরে যেটা আছে আমাকে দেখতে হবে কোনো বকেয়া আয় আছে কিনা। এই ক্ষেত্রে একই কথা, আপনার এখানে কিন্তু একটা বকেয়া আয় ছিল মানে ব্যালেন্স, আর এটি আমি মূলধন নির্ণয় করার সময় বসিয়ে ফেলেছি। তাই সেজন্য মনে রাখবেন সমন্বয়ের কোনো চলতি হিসাব মূলধন নির্ণয়ে কিন্তু যায় না, শুধুমাত্র ব্যালেন্স দেওয়া থাকলে সেটা যায়। তাই বকেয়া উপভার আমার ব্যালেন্সে ছিল, তাই এটা মূলধন নির্ণয়ে চলে গিয়েছে। এটা আমি কেন বলছি, গত ক্লাসে যিনি কমেন্ট করেছেন তার উদ্দেশ্যেই বলছি। আপনার বকেয়া উপভাড়া আমার এখানে দেওয়া ছিল দেখে মূলধন নির্ণয়ে চলে গিয়েছে, আর যেহেতু ওখানে চলে গিয়েছে তাই কখনোই লাভ লোকসান বিবরণীতে আসবে না। তাই এটা না, আমার সমন্বয়ে কোনো বকেয়া আছে কিনা দেখতে হবে। আমার সমন্বয়ে বকেয়া একটা কমিশন ছিল, প্রাপ্ত কমিশন 2,000 টাকা বকেয়া ছিল, আর প্রাপ্ত মানে হচ্ছে আয়, তাই এখানে অবশ্যই বকেয়া প্রাপ্ত কমিশন চলে যাবে। আর প্রাপ্ত কমিশন ছিল আমার জন্য 2,000 টাকা, আমি 2,000 টাকা এখানে বসিয়ে দিব। দেন এরপর আমার এখানে আছে কোনো অগ্রিম ব্যয় আছে কিনা। আমার এখানে অগ্রিম ব্যয় বলতে ছিল কিনা দেখতে হবে। অবশ্যই আমার এখানে মধ্যে একটি মেশিন ক্রয় ছিল, মালিক কর্তৃক প্রদত্ত ছিল, আসবাবপত্র ছিল এবং অগ্রিম ভাড়া, এই যে একটি আমার জন্য কি ছিল, অগ্রিম ব্যয় ছিল। আর অগ্রিম ব্যয় আমরা একটা পেয়েছি তাও সমন্বয়ে, তাই আমরা এটি করে ফেলবো। অগ্রিম ভাড়া আমার জন্য ছিল আপনার 2,000 টাকা, আমি 2,000 টাকা বসিয়ে দিব। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি বারবার বলেছি আমাদের হিসাব বিজ্ঞানে যদি দুটি পাশ থাকে তাহলে সেক্ষেত্রে দুটি পাশের যোগফল অবশ্যই আমাকে সমান করতে হবে। তাই সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কোন পাশ বড়, যে পাশ বড় সেই পাশের যোগফল আমাকে উভয় দিকে বসাতে হবে। তাই আমি আগে দেখি কোন পাশের যোগফল বড়। এখানে আছে 1,53,000, দেন 6 যোগ করলে হচ্ছে 1,59,000, 1,59,000-এর সাথে 2 যোগ করলে 1,61,000, দেন 2 যোগ করলে 1,63,000। আর এদিকে কত আছে 92,000 টাকা, দেন 10,000 টাকা যোগ করলে হচ্ছে 1,02,000 টাকা, 1,02,000-এর সাথে 2,250 যোগ করলে হচ্ছে 1,04,250 টাকা, দেন 1,05,250 টাকা, 1,07,250 টাকা, 1,11,250 টাকা। তার মানে এখানে 1,11,250 আছে, আর এদিকে হচ্ছে আপনার 1,63,000 টাকা। তাহলে আমার ডান পাশ বড়, তাই আমি ডান পাশে লিখে ফেলবো, ডান পাশের যোগফলটি উভয় দিকে লিখে ফেলবো, 1,63,000 টাকা। দেন আপনার যেহেতু আমি এদিকে 1,63,000 লিখেছি, কিন্তু আমার এদিকে 1,63,000 নেই, এদিকে কত আছে 1,11,250 টাকা। তো সেক্ষেত্রে 1,11,250 টাকা থেকে আমরা যদি 1,63,000 থেকে বাদ দিই তাহলে আমরা পাবো 51,750 টাকা। দেন আমার যোগফলটি মিলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো টাকা তো কোনো নাম ছাড়া বসানো যায় না, তাহলে কি নাম দিব। আমি কথা বলার সময় বারবার দুটি শব্দ উল্লেখ করেছি, এটি হচ্ছে ব্যয়ের পাশ, এটি হচ্ছে আয়ের পাশ। তো যেহেতু আমার তথ্য অনুযায়ী বা আমার অঙ্ক অনুযায়ী আমি দেখছি যে আমার আয়ের যোগফল বড়, ব্যয়ের যোগফল ছোট, তাহলে আমরা ছোট কাল থেকেই একটা জিনিস পড়ে এসেছি, আয় মাইনাস ব্যয় ইকুয়াল টু লাভ, আয় মাইনাস ব্যয় ইকুয়াল টু কি লাভ। ঠিক এটার ক্ষেত্রে আমরা লাভ ব্যবহার করব, যেহেতু আমার আয় বড়, কিন্তু এই লাভটাকে বলা হয় নিট লাভ, এই লাভটাকে বলা হয় নিট লাভ। সেম যদি আমার ব্যয়ের পাশ বড় হতো তাহলে আমরা ক্ষতি বলতাম, এবং এটির নাম হতো নিট ক্ষতি, এটির নাম হতো নিট ক্ষতি। আশা করি অঙ্কটার ট্রান্সপারেন্ট আপনারা ভালো মতন বুঝতে পেরেছেন। আমি তাও আপনাদেরকে খুব ছোটোভাবে একবার বলছি যে লাভ লোকসান বিবরণী থেকে আমরা লাভ বার করে থাকি। কী বার করে থাকি? লাভ। হয় নিট লাভ আর নয় নিট ক্ষতি। আয়ের পাশ যদি বড় হয় তাহলে নিট লাভ, ব্যয়ের পাশ বড় হলে নিট ক্ষতি। দেন আমাদের বাম পাশে অথবা নিচে ব্যয়সমূহ বসবে। আর ব্যয় শব্দটা আমি উল্লেখ করছি একতরফা ক্ষেত্রে, দুতরফা ক্ষেত্রে না। একতরফা ক্ষেত্রে ব্যয় বলতে মালিক থেকে চলে যাওয়া, আর আয় বলতে মালিকের কাছে কিছু আসা। তাই সেক্ষেত্রে আপনার ব্যয়ের পাশে যেগুলো আসে, প্রারম্ভিক মূলধন, যেহেতু এটা মানে হচ্ছে মালিক বিনিয়োগ করছে, মালিক থেকে চলে যাচ্ছে। অতিরিক্ত মূলধন সেম, মালিক বিনিয়োগ করছে। খরচ অবশ্যই ব্যয়, তবে আবারও বলছি সমন্বয়গুলো আসবে, যেগুলো অলরেডি অ্যাডজাস্টেড সেগুলো আসবে না।
দেন অগ্রিম আয়, এটার ক্ষেত্রেও সমন্বয়গুলো আসবে। ঠিক তেমনি ডান পাশে আয়গুলো আসবে, সমাপনী মূলধন যেটা মালিক বছর শেষে বুঝে নেয়। দেন হচ্ছে উত্তোলন, যেটা মালিক তুলে নিয়ে যায়। দেন আয়সমূহ, তাও আমি বললাম সমন্বয়গুলো আসবে, কখনো ব্যালেন্সেরগুলো আসবে না। বকেয়া আয় সেম সমন্বয়গুলো, অগ্রিম ব্যয় সেম সমন্বয়গুলো আসবে। আপনার যদি এই জিনিসটা মনে থাকে তাহলে আপনার অবশ্যই এটা করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, অর্থ নির্ণয় অর্থাৎ পরিমাণ নির্ণয়, যেমন আমি এখানে কিছু কাজ করেছি, এই কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু জিনিস জানতে হবে, এগুলো এত না। তো আমরা এটা যখন অঙ্ক করব তখন আস্তে আস্তে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তবুও যদি আপনাদের নির্দিষ্ট কোনো অঙ্কের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি সেগুলো পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তবে একটু খালি জানার জন্য বলছি, সমন্বয় দুই ধরনের, একটা সরাসরি উল্লেখ থাকে, আরেকটা আপনাকে বুঝে নিতে হবে। যেমন যদি আপনার ব্যালেন্সের কোনো কিছুর পাশে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা হার দেওয়া থাকে সেটি সমন্বয়। তবে কখন আপনি এটি কাজ করবেন, যদি সেই শতকরা হার দেওয়া হিসাবটির পাশে টাকাটি যদি প্রারম্ভিকে দেওয়া থাকে। কোথায় দেওয়া থাকে? প্রারম্ভিকে। প্রারম্ভিকে যদি টাকা দেওয়া না থাকে তাহলে সেটার কোনো সমন্বয় করার দরকার নেই। আবার বলছি, সেটার কোনো সমন্বয় করার দরকার নেই। কিন্তু যদি আপনার দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা সমন্বয় করবেন, সমাপনীতে থাকুক আর না থাকুক। সমাপনীতে থাকুক আর না থাকুক অবশ্যই এটার আপনাকে কি করতে হবে? সমন্বয় করতে হবে। তার মানে মেইন কথা হচ্ছে শতকরা হারের কাজ তখনই হবে যদি প্রারম্ভিকে টাকা থাকে। এখন প্রশ্ন হচ্ছে প্রারম্ভিকে আছে, সমাপনীতে আছে, কিন্তু কম আছে বা বেশি আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? কমটার উপর করবেন নাকি বেশিটার উপর করবেন? অবশ্যই এটার উপর তো করবেনই, অর্থাৎ 40 এবং 60-এর উপর তো করবেনই। বাকি যে ডিফারেন্টটা, সে ডিফারেন্টটা ডিপেন্ড করবে যদি পরবর্তীতে কোনো সমন্বয় দেওয়া থাকে, অর্থাৎ ওটা সময় যদি দেওয়া থাকে যে 10,000 টাকাটা আমি কি করেছি, কখন করেছি, এটা যদি উল্লেখ করা থাকে দেন আপনার সমন্বয় করবেন, অন্যথায় আপনার সমন্বয় করার কোনো দরকার নেই। এটাই হচ্ছে লাভ লোকসান বিবরণী। তবুও যদি আপনাদের কোনো ধরনের ল্যাকেজ বা সমস্যা থেকে থাকে কমেন্টসে জানাবেন। যেমন গত ক্লাসে আমাদের একজন গার্ডিয়ান, তাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি যে উনি ওনার প্রবলেমটা আমার সাথে শেয়ার করেছেন। আশা করি ওনার প্রবলেমটা আজকে সলভ হয়েছে। তবুও যদি মনে করেন যে আমি আপনার প্রশ্ন বুঝতে ভুল করেছি, আপনি আমাকে একটু কষ্ট করে আপনার লিঙ্কটা দিবেন, আমি আপনাকে যথাযথ সময়ে আপনার সমস্যা সলভ করে দিব। আল্লাহ হাফেজ।